এখন নেক্সট ঘটনায় যাব। আমাদের সাথে আরো একজন গেস্ট আছেন এবং তারও ফ্যামিলিতে আসলে এরকম ধরনের অনেক ঘটনা আছে এবং সেইখান থেকেই আসলে ঘটনার সূত্রপাত এবং সেই কারণেই আজকে তিনি আমাদের সাথে। আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে এসেছেন? হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাইফুজ্জামান রাজিন। আমি এসেছি রায়েরবাজার থেকে অ্যান্ড আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএতে পড়ছি। আপনার সঙ্গে একটা আতর আছে আমি দেখেছি। হ্যাঁ, আতরটা কিসের? আমরা চেষ্টা করবো এই আতরের ছবিটা আমাদের ফেসবুক ফ্যান পেজে, রেডিও ফুর্তির ফেসবুক ফ্যান পেজে আপ করে দেওয়ার। আতরটার সম্পর্কে বলবেন। আমার কাছে বেসিক্যালি আমাদের ফ্যামিলিগতভাবে অনেক জিনিসপত্র হয়, তো আমি ফার্স্ট আতরের ঘটনাটা বলবো। সেটা হচ্ছে যে আমার নানা নানুকে নিয়ে, আমাদের গ্রামের বাড়ি বেসিক্যালি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায়। তো আমার নানা প্রায় 50 to 52 ইয়ার্স আগে আমার নানা নানুর কোনো বাচ্চা হতো না। তো তখন আমাদের ফ্যামিলিগতভাবে ছিল, প্লাস আমাদের একজন লোক ছিলেন যিনি জিনের এরকম আমল টামল কিছু একটা জানতেন। তো আমাদের মামারা খালারা টোটাল এখন 6 জন, বাট প্রথম দেখা যাচ্ছে যে 3 জন মারা যায়। তো তখন তারা বুঝতে পারলো যে না, এটা আসলে একটু অ্যাবনর্মাল। তো এই জন্য তারা কিছু একটা করার ট্রাই করে। বেসিক্যালি এই জন্যই জিনের যেই ব্যাপারটা ওটা করা হয়। আমাদের একটা বাংলো ঘর আছে ওই গ্রামের বাড়িতে। তো ওই বাংলোতে রাতের বেলা উনি বলে দিয়েছিল যে মিষ্টি রাখবেন 1 প্লেট এবং আপনারা আমার নানা নানু 2 জন থাকবেন। তো অনেকক্ষণ সময় পার হওয়ার পর দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না রুমটার মধ্যে। তো তখন নানা বলল যে না থাক, এগুলো সব ভুয়া, এগুলো আসলে কিছুই না সব। কারণ নানা শিক্ষিত লোক ছিলেন, কিন্তু ওই লোকটা বলতেছিল তুমি যিনি জিনটা এনেছিলেন উনি বলতেছিল তুমি একটু ওয়েট করো, দেখো। তো কিছুক্ষণ পর দেখা গেল উনি আমার নানা বিরক্ত হয়ে একটা মিষ্টি খেয়ে ফেলে। তো খেয়ে ফেলে পরে বলে যে আপনি চলে যান না, আপনার কোনো দরকার নেই, আমরা নিজেরা এটা সলভ করবো। এরকম কিছু টাইম পার হওয়ার পর হঠাৎ করে দেখা গেল পুরো ঘরটা এলোমেলো হয়ে যাচ্ছে। এরকম হঠাৎ করে ঝড় বৃষ্টি, বাতাস, বাইরে কিছু নাই কিন্তু ঘরের মধ্যে মনে হচ্ছে যেন ঘরের উপরে কিছু একটা পড়তেছে, অনেক ভারী কিছু, অথবা ডালপালা ভেঙে পড়ছে, এরকম কিছু একটা। তো এর মধ্যেই উনি বললো যে তোমরা সবাই জাস্ট একটু বসো, কারণ মনে হয় কিছু একটা হবে এখন, তোমরা ভয় পাও না, বসো। তো তখন ওই একটা ভয়েস, ওটা কিন্তু ওই যিনি ওই লোক ছিল ওনার ভয়েসও না, ওটা একটা মেনলি একটা ভয়েস ছিল। তো এট ফার্স্ট ওনারা বললো, ওই জিন যেটা, ও বললো যে আসসালামু আলাইকুম দিয়ে রুমে প্রবেশ করলো। তখন নানা বললো যে আমার তো বাচ্চা টাচ্চা হয় না, যদি এরকম কিছু করা যায় তাহলে আপনি করে দেন। তো উনি তখন বললো যে ঠিক আছে, তাহলে আমাকে একটু সময় দেন, আমি কিছুক্ষণের মধ্যে আমি আবার আসতেছি। এটা বলার পরে এর কিছুক্ষণ পর দেখা গেল যে একটা ডাল সহ আপেলের একদম ডালটা ছিল এরকম, নানা এখন আমার নানা মারা গেছেন, তো নানু বলতে পারবে, ডালটা ছিল এরকম একদম কষ থাকে, একদম ভেঙে নিয়ে আসা হয়েছে, তাজা একটা আপেলের ছিল। তো ওটা দিল, ওটা দেওয়ার পরে বললো যে এটা আমার নানুকে বললো যে তুমি এটা খাবা এবং এই আমি একটা তোমাকে আতর দিব, এটা তুমি সকাল সন্ধ্যা তোমার গায়ে তুমি এটা মাখবা, তাহলে আল্লাহর রহমতে কিছু একটা হবে। তো তারপর আমার নানা তো ভয় পেয়ে গেছে এরকম একটা জিনিস দেখে। তারপর বললো যে আপনি যদি কিছু মনে না করেন আপনার সঙ্গে আমি একটু হাতটা মিলাবো। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি এই অন্ধকারের দিকে এইদিকে তুমি হাত বাড়াও। তখন আমার নানা মারা গেছেন। উনি মারা যাওয়ার আগেও বলতো যে আমার জীবনে আমি এতটা নরম কোনো একটা সফট কোনো জিনিস আমি আমার হাতে ধরিনি। তো এরপরে এটা বলার পরে তো ওই রাত্রে ওই ঘটনা শেষ হওয়ার পরে তো দেখা গেল যে নানু এইভাবে আমল করতেন। তো এবং সেটার ফলশ্রুতিতে আমার মা জন্মেছিল এবং আল্লাহর মতে সবই ঠিকই ছিল। ওকে, সো আমরা আতরটা তো দেখেছি, আমি দেখেছি এবং আমি চেষ্টা করব। প্রায় 50 to 52 ইয়ার্স এখন পর্যন্ত এটার ঘ্রাণটা কিন্তু। এবং আপনাদের দেখুন যে খুব অল্প পরিমাণে ব্যবহার করেছেন আপনারা তো পরে আর কোনোদিন ব্যবহার করেননি বোধহয়। ওইটা আতরটা নিয়ে আম্মা অনেক খেলাধুলা করেছে, ওই ছোটবেলায় যখন খেলাধুলা করে আম্মা করেছে, আমার খালারা করেছে। ওই আতরটা বেসিক্যালি নানুর কাছে ছিল, নানুর থেকে আম্মার কাছে চলে আসে, এখন সেটা আমার কাছে, আপনার কাছে আছে। আচ্ছা, এছাড়াও তো আরো অনেক ঘটনা ঘটে আপনাদের সাথে, আপনাদের বাসায় বা আপনাদের ফ্যামিলিতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে কিছু এরকম আছে যে বলতে চান? ফ্যামিলিতে যেটা ফার্স্ট আমি বলতে চাইবো সেটা হচ্ছে একটা পরোটা নিয়ে একটা ঘটনা। এক্স্যাক্টলি।
সেটা হচ্ছে যে আমাদের দোতলায় একটা ভাড়াটিয়া ছিল। তার আগে আমি একটু বলি যে অনেকেই আমাদের সাথে এখন শুনছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ যে এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি আমাকে SMS পাঠাতে চান তাহলে SMS পাঠান আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে, লিখুন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে প্লিজ। তো সেটা হচ্ছে যে ওই মহিলা বলেছিল, আম্মাকে বলেছিল যে আপনি যদি কোনো কিছু আমল করতে চান, যদি কিছু চান, তাহলে আপনি আমি আপনাকে একটা পরোটা দিব। ওই পরোটাটা আপনি রাত্রেবেলা একটা রুমে, বদ্ধ রুমের মধ্যে রাখবেন এবং ওটার উপরে কিছু চা পাতা দিয়ে রাখবেন। তো এর পরের দিন দেখা যাবে যে সকালবেলা ঠিক সেম আরেকটা পরোটা ওটার উপরে মানে বসে থাকবে, যেরকম সেম টু সেম একটা পরোটা হয়ে থাকতো। এটার নিয়ম ছিল এরকম যে যদি আপনার মনের ইচ্ছাটা পূরণ হয় তো সঙ্গে সঙ্গে আপনার 2টা পরোটাই খেয়ে ফেলতে হবে, আপনি কোনোটা রাখতে পারবেন না। আচ্ছা, তো এই জন্য আম্মা এটা নিয়েছিল এবং এটাতে তার ফলশ্রুতিতে সে ফল পেয়েছিল এবং মানে সেই পরোটা তো নিশ্চয়ই এখন আর নাই আপনাদের বাসায়, সেটা শেষ হয়ে গেছে, কিন্তু নিয়মটা ছিল এরকম ভাবে খেতে হবে। নিয়মটা ছিল এরকম, এছাড়াও এরকম সেম একটা পরোটা। এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার, আসলেও খুবই অবিশ্বাস্য, আসলেও খুবই অবিশ্বাস্য। আচ্ছা, এছাড়া আর কি আছে আপনার কাছে? এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলতেছি, সেটা হচ্ছে আমার বাসাটা হচ্ছে রায়ের বাজার। তো ওখানে একটু হিন্দু কেন্দ্রিক এলাকা আমাদেরটা। তো আমাদের যেটা, আমরা যখন এট ফার্স্ট এই এলাকায় বাড়ি করতে আসি তো তখন দেখা আমাদের বাড়িটা ছিল এট ফার্স্ট হাফ বিল্ডিং, তো ওটা ভেঙে আমরা ডেভেলপ করি। এটা আজ থেকে আরো 15-16 বছর আগের ঘটনা। তো তখন দেখা যেত যখন মিস্ত্রিটা কাজ করতো ওনারা বলতো, তার আগে আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির পাশেই একটা হিন্দু বাড়ি ছিল এবং ওই হিন্দু বাড়িতে ওই একটা রুমে মানে একটা মেয়ে, খুব অল্প বয়সী একটা মেয়ে সুইসাইড করেছিল, সেটা ফাঁসি নিয়ে, এবং সেটা আমি দেখেছিলাম। মানে তখন আমরা জাস্ট ওই এলাকায় এসেছি এরকম টাইপ, আপনাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল। তখন আমি বেশ ছোট, বাট আমি ওই জিনিসটা দেখেছিলাম। মানে হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা দেখতে গিয়েছিলেন এবং দেখেছেন? আমি লাস্টটা দেখেছিলাম। ওই মেয়েটা পারিবারিক কোন একটা ব্যাপার নিয়ে, তো ওই মেয়েটা মারা যাওয়ার আগে নাকি ওই আগের রাত্রে ওই ওনার মাকে বলেছিল যে আমি তো তোমাদের কাছে থাকবো না, তো আমার সাথে সাথে কিন্তু তোমরাও যাবা, এরকম টাইপের কিছু একটা সে মানে বলে গিয়েছিল। তো তারপর দেখা গেছে ওই মেয়েটা মারা যাওয়ার পরে মানে সাইক্লিক অর্ডারে ওনার মাও মারা যায়, মা মারা যাওয়ার সাথে সাথে ওনার দাদিও মারা যায়। আচ্ছা, এটা আসলে একটা হয়তো বা অনেকে ভাবতে পারে এটা নর্মাল, বাট যেহেতু ওই মেয়েটা বলেছিল আগের দিন যেহেতু বলেছিল, হ্যাঁ, তো ওই মানে ও মারা যাবার পরে একদম সঙ্গে সঙ্গে ফ্যামিলির মেম্বারও কোনো কারণ ছাড়া নিশ্চয়ই ছিল, মানে ডেট টু ডেট এরকম কিছু একটা ছিল। যেমন ধরেন ডেটটা ছিল 10 ডেট ছিল, এরপরের মাসে ওই 10 তারিখেই আবার আরেকজন মারা গেছেন, তারপরের মাসে আবার 10 তারিখে এরকম আরেকজন মারা গেছেন। তো এরপর ওই আনফরচুনেটলি ঠিক ওই রুমটার পাশেই আমার রুম বলতে হচ্ছে। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে যখন আমাদের বিল্ডিংটা করতে আসে, তো বিল্ডিংটা যখন ডেভেলপ করে তখন মিস্ত্রিরা, তখন ওরা দেখতো যে একটা ছাদ যখন ঢালাই হয়ে যায় তখন তারা দেখতো ছাদের মধ্যে রাত্রে 2-3টার সময় অনেক বড় বড় বানর বসে থাকতো। সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে ওখানে বউ টাইপের মানে শাড়ি পরা একটা মেয়েকে দেখা যেত। এবং এখন পর্যন্ত আমাদের 4তলায় যারা ভাড়াটিয়া থাকে ওরা এখনো বলে যে আমরা ছাদের মধ্যে নুপুরের সাউন্ড পাই। আর লাস্ট আমি যেটা বলতে চাই, আমাদের এক ভাড়াটিয়া ছিল, উনি ছাদের মধ্যে ঘুমাতেন, মানে রাতের বেলা ছাদের মধ্যে, একটু বয়স্ক ছিল, তো উনি আবার এগুলা হ্যান্ডেল করতে পারতেন। উনি যখন রাত্রেবেলা সাথে ঘুমাতে গেছেন তখন দেখেন যে একটা বউ টাইপের মাথায় ঘুমটা দিয়ে লাল শাড়ি পরা তো বসে আছে টাঙ্কি যেখানে ওই জাস্ট পাশেই। তো উনি উঠে গেলেন, উঠে গিয়ে ভাবতেছে যে হয়তো বাসার কেউ রাগটাগ করে হয়তো ছাদে চলে আসছে। তো গিয়ে বলতেছে মা কি হয়েছে তোমার, এরকম টাইপের। তো উনি যখনই ধরতে গেছে তখনই দেখা গেছে ওটা মানে ওই বউটা কিংবা যাই ছিল ওটা লাফ দিয়ে গাছে চলে গেছে, একদম পাশে আমাদের বাউন্ডারি ওয়াইজ। তো এরকম জিনিসপত্র আমাদের মানে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমি ওইখানে মানে ছোট যখন বিল্ডিংটা করা হচ্ছিল তখন আমি এই ছাদের মধ্যে দিয়ে ঘুরতাম। ঘোরার সময় আমি হঠাৎ করে একদিন ছাদ থেকে পড়ে যাই। আচ্ছা, আমি ঠিক ওই হিন্দু বাড়িতেই পড়ে যাই। মানে আমি এখন পর্যন্ত এটার কোনো কারণ খুঁজে পাই না যে আমি কেন পড়লাম, কারণ এতটা তো আসলে ইনব্যালেন্স আমি ছিলাম না, যথেষ্ট বড়। এবং আমি সব মানে আমার খেয়াল আছে যে আমি হাঁটতেছিলাম, এরপরে আমি নিজেকে আবিষ্কার করি যে আমাকে নিয়ে উঠে নিয়ে যেতেছে, এবং আমি অনেক ব্যথাও পেয়েছিলাম ওই হাঁটার পরে। তো আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ওই রুমটার সঙ্গে মানে যে রুমে সুইসাইড করে ওই মেয়েটার সঙ্গে আমার রুমে আমার ফ্যামিলির যারাই থাকে কিংবা যারাই ওখানে থেকেছিল ওরা অনেক বেশ উইয়ার্ড জিনিসপত্র মানে এক্সপিরিয়েন্স করেছে। আমি এক টাইমে আমি জাস্ট আই ওয়াজ
ক্রেজি, মানে এটা কি হইতেছে, আমি খুবই ডিস্টার্ব ছিলাম এই ব্যাপারটা নিয়ে। বাট একটা টাইম পরে এই ব্যাপারটা টোটালি আমার কাছ থেকে আমি মনে করি যে এটা সরে গিয়েছে। তো ওই রুমের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স ছিল। আরেকটা যেটা আমি না বললেই নয়, সেটা হচ্ছে যে ওই বিল্ডিংটাতে আমরা একসঙ্গে 7 জন ছিলাম আমরা ছাদের মধ্যে। আমি, আমার বড় ভাই এখন অস্ট্রেলিয়ার সিটিজেন। তো 7 জন ছিলাম। থাকার পরে আমরা দেখলাম যে তখন কারেন্ট থাকতো না, ইলেকট্রিসিটি থাকতো না। তো আমরা 7 জন মিলে আমাদের বাসারই ছেলে ফেলে যারা ছিল, আমি ছিলাম, আমার বড় ভাইয়া ছিল, এরকম আরো অনেকে ছিল, সাধারণত বসে গল্প গুজব করতেছিলাম। 7টা কি 7:30টার দিকে বিশাল একটা গোল টাইপের একটা আগুন দেখলাম, মানে আমাদের বাসার এক কোণা থেকে, আগুনের গোলা বিশাল, মোটামুটি বড়, প্রায় আমার সমান কিংবা এরকম টাইপের কিছু একটা হবে। তো ওই আগুনটা দেখলাম যে উঠার পরে আমাদের ঠিক মাথার উপর দিয়ে 15 কি 20 ফিট হবে, এর উপর দিয়ে ঘুরতেছে। 2-3 মিনিট ঘোরার পরে, এটা আপনি একদম নিজের চোখে দেখেছেন? এটা আমি নিজের চোখে, এবং আমার বড় ভাইয়া ঠিক সেম আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স করেছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, সেম এরকম আগুনের একটা ঘটনা। তো ওই আগুনটা দেখলাম যে আমাদের উপর দিয়ে ঘুরতেছে 2-3 মিনিট। আমরা মানে একদম স্ট্যাচু, এটা কি হইতেছে, এত বড় আগুন এইভাবে আকাশে কিভাবে আসলো, ছিল ইম্পসিবল। ওকে, সো এই ছিল ঘটনা। এবং আমি কিছু এসএমএস পড়ে ফেলতে চাই। আমাকে শিপা এসএমএস করেছেন, এবং তিনি ছাদে বসে ভূত এফএম শুনছেন। রাজ শুক্তি আমাদের রামপুরা থেকে এসএমএস করেছেন, প্লিজ রিড মাই এসএমএস, এটা বলেছেন। আমি পড়ে ফেললাম। মনসুর বাড্ডা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভূতের গল্প শুনতে তার অনেক বেশি ভালো লাগছে। এটা কিন্তু লাইফের একদম এক্সপেরিয়েন্স যা করেছেন সেটাই, মানে একদম রিয়েল সব ঘটনা। আমাকে নাজমুস সাকিব আমাকে এসএমএস করেছেন ফ্রম সিলেট। এছাড়া আমাকে এনামুল এসএমএস করেছেন নান্দাইল ময়মনসিং থেকে। এছাড়া রাফিদ বন্য এসএমএস করেছেন ধানমন্ডি থেকে। আমাকে এসএমএস করেছেন তানজিন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন হৃদয়। এসএমএস করেছেন ডিজিটাল গুগল আমাকে এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাকে দেখতে পাচ্ছি যে রাকিব, অভি, আবিদ, ছোট রাকিব, সবাই মিলে ভূত এফএম শুনছেন তারা। এছাড়া আমাকে রকিবুল এসএমএস করেছেন, সায়েন্টিস্ট ভূত এসএমএস করেছেন আমাকে। এছাড়াও দেখতে পাচ্ছি উত্তরা থেকে কনক, আমাকে ইব্রাহিম এসএমএস করেছেন, ইব্রাহিম, জয়, সাইদ গাজীপুর থেকে এসএমএস করেছেন তারা। এছাড়াও রাজু এসএমএস করেছেন বাগেরহাট থেকে। আমাকে ফয়সাল এসএমএস করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আহমদ আমাদের এসএমএস করেছেন, রায়হান এসএমএস করেছেন, ডাকু এসএমএস করেছেন, আশরাফ, স্বর্ণা, তৌফিক ময়মনসিং থেকে, ফাহাদ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, হোসেন এবং তমা সিলেট থেকে। শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমরা ছোট একটা ব্রেকে যাব আর ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ইয়েস, ওয়াও, চানাচুরের সাথে একই, ওহ দারুন, ওয়াও। হ্যাঁ, প্যাক খুললেই সারপ্রাইজ, কারণ রুচি চানাচুরে এখন রয়েছে প্রচুর গ্রিন পিস। রুচি চানাচুর এখন বেশি বেশি গ্রিন পিস, তাই আরো টেস্টি, আরো হেলদি। একটি স্কয়ার পণ্য। হোমওয়ার্ক করো নাই কেন? দাঁড়াও। স্যার, কারেন্ট ছিল না। আচ্ছা, তো মোমবাতি জ্বালাওনি কেন? বাবা তো আগুন নিয়ে খেলতে মানা করেছে। তো বাছা ধান, মাকে কেন বলনি? মার গোসলে দেরি হচ্ছিল। দেরি কেন? পানি ছিল না তো। পানি ছিল না কেন? মোটর তো চলছিল না। তো বাবা বলো, কেন মোটর চলছিল না? স্যার, কতবার বললাম, কারেন্টই তো ছিল না। আরে কি খেয়ে এসেছে এই ছেলে? মেন্টোস খাও, বুদ্ধির বাত্তি জ্বালাও। হ্যাপি বার্থডে। তোমার মনে ছিল? নট অনলি দ্যাট, আই গট ইউ গিফট। তাই কি? ড্রামস্টিক্স। ধুর, কি হবে? বাজাবে তুমি মিউজিক করতে, আই লাভ দ্যাট। কি করবো বলো, ব্যান্ডটাই তো ভেঙে গেল। একা একা কি আর মিউজিক হয়? You are not alone. Get back to your passion. Your time has come. অবিরত চলছে সবাই, চলছে সাথে রেডিও ফুর্তি, সকাল দুপুর সন্ধ্যা রাতে শুনছে সবাই রেডিও ফুর্তি। कहाँ हो तुम, मुझे बताओ। FM haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। পাচ্ছি আপনাদের অসংখ্য এসএমএস। আপনারা কিন্তু এসএমএস করতেই পারেন। আপনাদের এয়ারটেল নাম্বার থেকে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, অথবা যে কোনো নাম্বার থেকে আপনি আমাদের এসএমএস করতে পারেন। এছাড়াও আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেই ইমেল অ্যাড্রেসে আপনি আপনার বড় ঘটনা যেগুলো আপনি বলতে চান বা আমাদের সাথে স্টুডিওতে এসে শেয়ার করতে চান, সেই সমস্ত ঘটনাগুলো লিখে পাঠাতে পারেন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is BHOOTFM@radiofurti ফুর্তি.fm। এখানে আপনারা ইমেল করতে পারেন নাম, ঠিকানা অবশ্যই এবং ফোন নাম্বার সহ। অবশ্যই ফোন নাম্বারটা দিতে ভুলবেন না যদি আপনি স্টুডিওতে আসতে চান। আর যেটা করবেন সেটা হচ্ছে যে এমন কোনো ফোন নাম্বার দেবেন না যে ফোন নাম্বারটাতে আপনাকে কখনোই পাওয়া যাবে না, অর্থাৎ ভূতের নাম্বার দেবেন না। আমাকে হ্যারি পটার এসএমএস করেছেন, আজকে ভূত এফএম শুনতে অনেক তার কাছে এক্সাইটিং লাগছে। ওকে, সাব্বির আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন এবং আজকের ভূত এফএম তার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ যাদের ভালো লাগছে এবং যাদের ভালো লাগছে না তাদেরকেও, কারণ আরো ভালো লাগার মতো অনেক কিছুই আছে। একে একে আরো অনেক ঘটনা আসবে। আমাকে এসএমএস করেছেন রুমি শেরে বাংলা রোড খুলনা থেকে। এছাড়াও আমাকে অ্যানি বরিশাল থেকে এসএমএস করেছেন। ভূতের উকিল এসএমএস করেছেন আমাদেরকে, বাহ নামটা পছন্দ হলো। আমাকে এসএমএস করেছেন রনি। এছাড়াও ময়না উত্তরা থেকে এসএমএস করেছেন অপু এবং সজীব আমাদের এসএমএস করেছেন। জিমি আমাকে এসএমএস করেছেন আমাকে দীপ এবং সাগর। এছাড়াও আমাকে এসএমএস করেছেন রিয়েল, এসএমএস করেছেন পিয়াল ময়মনসিং থেকে। রিবন আমাকে এসএমএস করেছেন ময়মনসিং থেকে। নয়ন আমাকে এসএমএস করেছেন ময়মনসিং থেকে। দীপ, মনিরুল, সোহাগ, শান্ত, আরিফ অ্যান্ড রিমু ময়মনসিং থেকে আমাকে এসএমএস করেছেন। বাহ, ময়মনসিং অনেক এসএমএস পাচ্ছি ময়মনসিং থেকে। আপনিও ইচ্ছা করলে আমাকে এসএমএস করতে পারেন আপনার এয়ারটেল বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলে যাব ঘটনায়। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আরো একজন গেস্ট, তার নামটা জানবো আগে। আপনার নাম? Hello everybody, Rahat from Urban Street, I mean Armanitola. এটা পুরান ঢাকায়, খুবই হ্যাপেনিং প্লেস। ওকে, সো আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা শুনবো। প্রথমে যে ঘটনাটা, যেটা গ্রামের বাড়ি নিয়ে, আপনার সম্ভবত ওনাকে কাজিন আঙ্কেলের ঘটনা। ওকে, সো আঙ্কেলের ঘটনাটা শুনি। খুবই অদ্ভুত টাইপের ঘটনা এবং এরকম ধরনের ঘটনা একদম শুনিনি এর আগে। এটা অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স না, তো আই হ্যাভ হিয়ার্ড ইট ফ্রম মাই আঙ্কেল। তো আঙ্কেল গ্রামে থাকতো, তাদের গ্রামের। তো গ্রামে তার একটা বড় বোন ছিল। তো আঙ্কেল যখন 13 তখন তার একটা ছোট ভাই হয়। তো ভাইটা অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর ছিল, ফর্সা। তো গ্রামের মানুষ সাধারণত গায়ে ফর্সা থাকলে সুন্দর বলে, কিন্তু অ্যাকর্ডিং টু আঙ্কেল সে মানে পারফেক্ট ছিল। তো সবাই খুব হ্যাপি। তো কিন্তু একটা বিষয় কি, মানে বেবিটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মানে কান্না শুরু করে। তো উইদাউট রিজন ডক্টরসরা মানে অনেক চেক আপ করার পর, ট্রিটমেন্ট দেওয়ার পর মানে কিছুই হয় না, উইদাউট রিজন, কোনো রিজন ছাড়া কান্না শুরু করে। তো একটা পর্যায়ে হুজুরের উপর ডিপেন্ড করতে হয় তাদের, ডক্টরসরা কিছু করতে পারে না। তো তাদের গ্রামের পাশে একটা হুজুরকে দেখানো হয়। তো হুজুরটা বলে যে ওর মানে ফেসটা এমন হয়েছে যে ওর ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জাস্ট একটা দুষ্ট একটা সোল ওর মানে ওর একটা নজরে পড়ছে, যেটা বলে। আচ্ছা, সো সেটা বললো যে এটা তার সলিউশনটা কি। তো হুজুরটা প্রাইমারি ভাবে মানে তাদেরকে একটা তাবিজ দিল। সো বললো যে এটা তেমন কাজ করবে না, কজ ওটা অনেক পাওয়ারফুল, যেটা সোলটা। তো পাওয়ারফুল সোল। তো বললো যে তাহলে এটা পার্মানেন্ট সলিউশনটা কি, ফিউচার যাতে কোনো প্রবলেম না হয়। তো বললো যে এটা আসলে খুবই একটা ট্রাজিক একটা ঘটনা। তো বললো যে এটা যদি হুজুর বললো যে এটা ইউ হ্যাভ টু বারি দ্য বেবি, কবর দিতে হবে সেই মানে যে নিউবর্ন বেবি, হ্যাঁ তাকে কবর দিতে হবে। ওকে, তো কতদিনের জন্য কবর দিতে হবে? একদিন এক রাত। একদিন এক রাতের জন্য কবর দিতে হবে। একদিন এক রাত পরে উঠাতে হবে। তো 2 দিনের একটা বাচ্চা। তো এটাকে কবর দেয়া মানে কেউ মানে চাইবে না, মানে বিলিভ করবে না। হুজুরকে বললো যে আপনি ফেক, আপনি চলে যান। তো তারা তাদের মতো আর কি কান্না থামানোর চেষ্টা করলো, মানে নানা রকম খাবার দিয়ে, হ্যান দিয়ে, ত্যান দিয়ে। তো কোনো কিছু কাজ হচ্ছিল না। তো দেখলো যে তারা বেবিটা সিক হয়ে যাচ্ছে, 3 দিন না খেতে পেরে মানে সিক হয়ে যাচ্ছে। তো তখন তারা এট লাস্ট হুজুরকে আবার ডাকলো। তো বললো ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন আপনার উপর আমি ট্রাস্ট করলাম আপনাদের সবাইকে। সো তাকে বাড়ি করা হলো। সবাই কান্নাকাটি করতেছে, এটা নর্মাল একটা ব্যাপার। তো
একদিন এক রাত পরে যে বেবিটাকে উঠানো হলো, আবার অ্যাবনর্মালি বেবিটার কিছুই হয় নাই, সো তার কান্নাটা থেমে গিয়েছিল। মানে এটা কিন্তু সমস্ত মানে যে আমরা যে সায়েন্সের কথা বলি বা যা কিছু বলি, মেডিকেল সায়েন্স বা যাই কিছু বলি না কেন, সবকিছুর এগেনস্টে কিন্তু মানে একটা বাচ্চাকে যদি এরকম ভাবে কবর দিয়ে রাখা যায় তাহলে সে বাঁচে না, এটা অসম্ভব একটা ব্যাপার। বাট আপনাদের ফ্যামিলি সবাই জিনিসটা ফেস করেছিলেন এবং জানে আপনাদের ফ্যামিলি সবাই। আমার ফ্যামিলি মানে আমার আঙ্কেল ফ্যামিলি, আপনার আঙ্কেলের ফ্যামিলি, রাইট। সো এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা হলো নবাবগঞ্জে। নবাবগঞ্জে, হ্যাঁ, ঢাকা নবাবগঞ্জ। ওকে। তো ঠিক আছে, সবাই হ্যাপি, শিশুর কাছে যেহেতু আবার মানে ওর মানে লাইফটা আবার ব্যাক। তো ঠিক আছে, ওকে মানে খাবার দেওয়া হলো, সে ফিডার খাচ্ছে, সবকিছুই খাচ্ছে। তারপর মানে আমার আঙ্কেলের বাবা যিনি ছিলেন, তিনি অন ভয়েস ছিলেন, তো উনি বলতেছিলেন যে আচ্ছা আপনি তো এখন সলিউশনটা করলেন, তো সোলটা কি চলে গেছে নাকি আবার ফিউচারে কোনো প্রবলেম করতে পারে? তো হুজুরটা একটা কথা বলছিল যে আপনি আমাকে ট্রাস্ট করেন, আমি যতদিন পর্যন্ত আসি মানে আমাকে ট্রাস্ট করেন, কিছু হবে না, এই একটা কথা বলছিল। তো ঠিক আছে, এভরিথিং ফাইন ছিল। যখন বেবিটা 7 ইয়ার্স তখন তারা সবাই ঢাকায় শিফটেড হয়। তো ঢাকায় শিফটেড হওয়ার পর ওই বছরই কোরবানি ঈদের সময় আবার গ্রামের বাড়িতে ব্যাংক যায় কোরবানি ইয়ে করার জন্য। তো কোরবানি ঈদের সময় সবাই এনজয় করতেছে। তো কোরবানি ঈদের আগের দিন আঙ্কেল আর তার ছোট ভাই, যে বেবিটার কথা বলতেছি, ওই বেবিটা এক রুমে ঘুমায়। তো 7 বছরের একটা বাচ্চা, ওর ড্রিম দেখতেছিল যে ওকে একটা মানে ছোট মেয়ে ডাকতেছিল, লাইক মেয়েটা চেহারাটা 90+ এরকম একটা ওমেনের মতো, ভেরি এজড, মানে 90+। আচ্ছা, কিন্তু তার বডিটা লাইক she seems like a baby girl, like he was 7 years. আচ্ছা। তো এটা দেখলো, তো সকালে উঠে ওর ব্রাদারের সাথে শেয়ার করলো যে দেখেন আমি এইসব দেখছি। তো একটা বেবি 7 বছরের বাচ্চা কিছু বোঝে না, তো যেটা দেখছে সেটা ডিরেক্টলি ওকে বলে দিল। তো এখানেও একটা অ্যাবনর্মালি ওই ড্রিমটা, দুজনের ড্রিম, মানে আমার আঙ্কেলও সেম ড্রিম দেখে সেম নাইটে একই সাথে। তো আঙ্কেল খুবই মানে আশ্চর্য হয় যে কি হলো এটা, এক হয় কিভাবে দুজনের ড্রিম। তো ঠিক আছে, আঙ্কেল কারোর সাথে শেয়ার করে না ব্যাপারটা। তো ঈদ কাটলো, ঈদের পর দিন তো তার একটা রিলেটিভস এর বাসা থেকে রাত্রেবেলা ফিরতেছিল। ফেরার পথে একটা পুকুরের সামনে তার ছোট ভাইটা মানে পা পিছলে পড়ে যায় কাদার ভিতরে। তো ওয়াশ করার জন্য পুকুরে নিয়ে যায়। তো ভাইটা পা ওয়াশ করে মানে আঙ্কেলটা হাত মুখ ধুচ্ছিল। তো ধোয়ার পর ওই ব্যাগে তাকিয়ে দেখে যে তার ভাইটা মানে দৌড়াচ্ছে উইদাউট রিজন, মানে উনি ভাবছে মনে কোনো ভয় টয় পাইছে, মানে দৌড়াচ্ছে কেন। তো উনি ওনার নাম ধরে ডাকতেছে যে এই কোথায় যাও তুমি, এদিকে আসো এদিকে আসো। তো শুনতেছে না, উনি ওনার মতো দৌড়াচ্ছে ছোট ভাইটা। তো ঠিক আছে, এক পর্যায়ে আঙ্কেলও তার পিছু পিছু দৌড়ালো। তো এক পর্যায়ে তো ওকে ধরলো। ধরার পর যে ব্যাপারটা ঘটলো যে আঙ্কেল খুবই সারপ্রাইজড, যেরকম একটা ব্যাপার এক্সপেক্ট করা যায় না আসলে। কি হলো, যখন ওই ফেসটা দেখলো, উনি ঘুরে তাকালো আঙ্কেলের দিকে, মানে ছোট ভাইটা, তখন দেখলো আঙ্কেল এটা ছোট ভাইটা না। He found the same face. হ্যাঁ, ওই যে ড্রিম স্বপ্নে যে ফেসটা দেখেছিল, ওই ফেসটা মানে ওই মহিলাটা, মানে মহিলা বলবো না ছোট বাচ্চা বলবো বুঝতে পারতেছি না, কারণ তার ফেসটা মহিলার মতো, বাট খাটো অনেক, মানে দেহটা মানে বডিটা ছোট। সো এটা দেখার পর সেকেন্ডের মধ্যে, উইদিন সেকেন্ড, মানে কোথা থেকে পানি আসলো আঙ্কেল মানে কিছুই মানে বুঝে ওঠার আগে মানে কোথা থেকে পানি আসলো, এসে চারপাশ মানে ডুবিয়ে নিয়ে গেলো, মনে হয় সাগরের মধ্যে পড়ছে আঙ্কেল, এরকম মনে হচ্ছিল তার কাছে। তো উনি কিছু চিন্তা করতে পারে না এই সময়, মানে এত তাড়াতাড়ি ঘটনা ঘটলো। তো সবকিছুই মানে পানি হয়ে গেল চারপাশ। তো উনি খুব ঘাবড়ে গেল যে উনি শ্বাস নিতে পারতেছে না, উনি উপরে ওঠার চেষ্টা করতেছে, লাইক সে পানির একদম নিচে চলে গেছে, মানে একটা সমুদ্রের নিচ তলায় এরকম, হ্যাঁ, মানে অনেক উপরে ওনার পৃথিবী লাইক। তো ঠিক আছে, তো আঙ্কেল শ্বাস নিতে চেষ্টা করলো, কিন্তু এক সময় মানে আঙ্কেল ঘুম লাগতেছিল, যা বললো আর কি অ্যাকর্ডিং টু আঙ্কেল। তো ঘুম লাগতেছিল, পরে সে সেন্সলেস হয়ে যায় নাকি বলতেছে।
তো আঙ্কেল 5 দিন পরে হসপিটালে তার জ্ঞান ফিরে। তো এটাকে কমায় যাওয়া বলে, 5 দিন এরকম থাকলে নাকি কমায় যাওয়া। তো 5 দিন পরে তিনি শুনতে পান যে তাকে নাকি ওখানে মানে পুকুরটায় ঝাপটাতে দেখা যায়, মানে উনি ঝাপটাতে ছিল। মানে শেষ মুহূর্তে যারা দেখেছে তারা দেখেছে যে পুকুরের মধ্যে, যে জন্য তার কাছে পানি পানি মনে হচ্ছে। হ্যাঁ, উনি ঝাপটাতে ছিল। তো বাট হি কুড সুইম। ঠিক আছে, তো ওখান থেকে পাশ দিয়ে লোক যাচ্ছিল, লোকগুলা দেখে মানে তাকে বাঁচায়। হ্যাঁ, বাট বাচ্চাটার কি হয়েছিল? হ্যাঁ, তো বাঁচায় পরে বাসায় নিয়ে যায় ওকে সেন্সলেস অবস্থায়। তো লোকগুলো তো আর জানে না যে ওর সাথে একটা ভাই ছিল। তো ফ্যামিলি বললো যে ওর সাথে তো ওর ছোট ভাই ছিল, কোথায় গেল? তো বেবিটা মিসিং হওয়ার কারণে ওকে খোঁজাখুঁজির পর পাওয়া যায় হলো মানে ওকে যেখানে ফার্স্ট বাড়ি করা হয়েছিল, মানে কবর দেওয়া হয়েছিল, সেই জায়গাটার উপরে ওকে পাওয়া যায়। মানে ওর বডিতে কোনো ইনজুর্ড নাই, কোনো মানে কিছুই নাই, ইনজুরি কিছু নাই, কিন্তু সে ডেড। ওকে, তো ডক্টর বললো সে ডেড। তো ঠিক আছে, এটা খুব একটা ট্রাজিক একটা ঘটনা। তো তারপর তার বড় বোন আসে মিমো। তো মিমো ওর বড় বোন, তো উনি বললো যে ড্রিমটা শেয়ার করার পরে আঙ্কেলের, তো বললো যে আমারও তো একই ড্রিম দেখছি, মানে তার বোনও সেই একই ড্রিম, ওরা 3 জন একই ড্রিম দেখছে, বাট তার বোনটাও শেয়ার করে নাই, ওই আঙ্কেলটাও শেয়ার করে না। অলরাইট, এই ছিল ঘটনা। এবং এই ঘটনাটা আমি আসলে কিভাবে বলবো আমি জানি না। মানে একটু আগে আমি যখন এই যে প্রথম ইমেলটা পড়ছিলাম, মানে অনেক কিছু ঘটে যেগুলোর আসলে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। মানুষ এগুলো কি নিজে মানে মানুষ এগুলো কি হ্যালুসিনেট করে নাকি আসলে এই ঘটনাগুলো ঘটে, আমরা কিন্তু আসলে জানি না। আমি একটু আগে যে প্রথমে যে ইমেলটা পড়েছিলাম বলছিলাম যে একজন ভ্যান চালকের ঘটনা, এবং একইভাবে বলেছিলাম যে এটা আমার কাছেও খুব অবিশ্বাস্য লাগতো, কিন্তু আমি একই ঘটনা আমাদের ড্রাইভার সাহেব আমি বলেছিলাম যে হাফিজ ভাই, যার কথা আমরা সবসময় মানে একটু আগে আমার তার সাথে দেখা হলো, তার সাথেও এই ঘটনাটা ঘটেছিল এবং তিনি আমাকে প্রথমে এই ঘটনাটা বলেছিলেন। আজকে ইমেল পড়লাম একটা, সেই ঠিক একই ঘটনা একজন ভ্যান চালকের সাথে হয়েছে এবং তিনিও প্রচন্ড ভয় পেয়েছিলেন। সো এরকম অদ্ভুত ঘটনা ঘটে। আর আমাকে SMS করেছেন ফারজানা, তিনি বলেছেন যে তিনি সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের টিচার এবং তারও অনেক এক্সপিরিয়েন্স আছে, তিনি এগুলো শেয়ার করতে চান। আমি অবশ্যই আপনাকে বলবো যে আমাদের ইমেল পাঠিয়ে দিন boothfm@radiofurti.fm, এখানে আপনি ইমেল করেন এবং যাদের ইমেল সিলেক্টেড হয় তাদেরকে আমরা অবশ্যই তাদেরকে কল করি এবং কল করে তাদেরকে স্টুডিওতে নিয়ে আসি। সো আপনি যদি ইন্টারেস্টেড হন অবশ্যই আপনি boothfm@radiofurti.fm অ্যাড্রেসে আপনার ইমেলটি পাঠিয়ে দিন। রাহাত আমাকে SMS করেছেন, এছাড়াও আমাকে SMS করেছেন সাইজা, নিপা, সঙ্গীতা, বেবি, সিয়াম, রেহা, রাফি, শুভ, বাবু, সবাই ময়মনসিং থেকে SMS করেছেন। রাহাত আমাকে SMS করেছেন, অনেক এনজয় করেছেন বলছেন। কাউসার সিলেট থেকে SMS করেছেন, এছাড়াও মাহিদুল SMS করেছেন আমাকে, মাহিদুল ইসলাম ফ্রম বাগেরহাট। অর্ণব 007 আমাকে পটুয়াখালী থেকে SMS করেছেন মাসুম গাজীপুর থেকে এবং আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি তানজিনা আমাকে SMS করেছেন, SK রয়, সোনিয়া, এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি ঘোস্ট হান্টার, তারপর চাঁদনি খুলনা থেকে। জিটু আমাকে SMS করেছেন, শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ফিরে আসবো একটু পরে, ছোট্ট একটা ব্রেকের পরে, তারপরে চলে যাবো অন্য একটা ঘটনায়। সো স্টেড ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 শুনছেন ভূত FM হন্টেড বাই এয়ারটেল, সাথে আছে রাসেল। আর আপনি যদি আমাকে SMS পাঠাতে চান তাহলে SMS করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে, অথবা অন্য যে কোনো নাম্বার থেকেই আমাকে SMS করতে পারেন। আর আমরা এতক্ষণ ধরে একটা ঘটনা শুনছিলাম, আর একটা ঘটনায় চলে যাব। আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, তার কাছে যাব এবং আপনার নাম থেকে এসছেন একটু বলেন। আমি সাদমান, আমি উত্তরা থেকে আসছি। উত্তরা থেকে এসছেন, ওকে। সো সাদমান, আপনার বাসাতেও খুব অদ্ভুত টাইপের ঘটনা আপনি ফেস করছেন ইদানিং এবং বেশ আগে থেকে? গত 2 বছর ধরে, যেমন আমার বাবা মারা গেছে 2 বছর আগে। দেন আমি, আমার মা আর ছোট ভাই বাসায় একা থাকি, আর 2টা কাজের লোক ছিল। ওকে। হঠাৎ একদিন আম্মু বারান্দায় দাঁড়াই ছিল, দেখলাম আমাদের বাসার সামনে একটা মেয়ে সুইসাইড করছে, একদম সামনের উপরে, আম্মুর সামনে। আমরা দেখলাম মেয়েটা মারা যাওয়ার পর থেকে আমাদের বাসায় কিছুদিন পর থেকে বিভিন্ন রকম কাহিনী শুরু হলো। যেমন আমরা ঘুমাই থাকি রুমে,
দেখি লিভিং রুমটা অনেক লম্বা, আমাদের বাসাটা যেহেতু 2600 স্কোয়ার ফিটের, সো লিভিং রুমটা অনেক লম্বা। লিভিং রুমে কেউ হেঁটে যাচ্ছে, হাঁটতেছে, আমরা শব্দ পাচ্ছি পায়ে। বাট যখন দরজা খুলে আমরা বাইরে বের হচ্ছি, দেখতেছি ওখানে কেউ নাই, ইভেন সবাই ঘুমাচ্ছে। দেন মাঝে মাঝে এমন হয়, আমার আম্মু যখন রুমে একা ঘুমায় থাকে, কেউ এসে দরজা খুব জোরে নক করতেছে, আম্মু যখন উঠে দরজা খুলতেছে দেখে কেউ নাই। এটা ইদানিং অনেক বেশি হয়। তারপরে মাঝে মাঝে আমাদের বাসায় এমন কাহিনী হয়, যেমন আমি একদিন ঘুমাইছিলাম আমার ছোট ভাইয়ের সাথে, দুজন এক রুমে ঘুম। আমি ঘুম থেকে হঠাৎ তাকায় দেখি আমার ভাই আমার পাশে বসা, সেম গেঞ্জি সেম প্যান্ট পরা, বসে আছে, এন্ড সেম ফিগার টিগার সব। আমি ওকে অনেকক্ষণ ধরে ডাকলাম, কি আমি ভাইয়ের নাম আদনান, সো তাকে ডাকলাম, আদনান ঘুমাচ্ছ না কেন, বসে আছো কেন, কেন কি করতেছো? তখন কোন অ্যান্সার দেয় না। আমি হঠাৎ পাশে তাকায় দেখি আমার ছোট ভাই তো আমার পাশেই শুয়ে আছে, কিন্তু ওখানে তো আমার ছোট ভাই বসার কথা না। এটা দেখে আমি সাথে সাথে আমার মাথা বালিশ চাপা দিয়ে অনেক ঘুমিয়ে পড়ি, আর তাকাই না। এরকম কাহিনী আমার আম্মুর সাথেও হয়েছে। যেমন আম্মু একদিন আম্মুর রুমে শুয়েছিল, তো হঠাৎ আম্মুর রুমের বেডের একটু সামনে বাথরুম, আম্মু ঘুমায় মানে শুয়ে শুয়ে টের পাচ্ছে, যেমন আমাদের পাশে যদি কেউ বসে হাঁটে টের পাওয়া যায়। তো আম্মু টের পাচ্ছে একটা কেউ আসতেছে বাথরুমের পাশ থেকে, এসে আম্মুর পাশে বসলো খাটে, এন্ড দেন শুয়ে পড়লো। আম্মু এটা টের পাচ্ছে কি কেউ শুয়ে পড়ছে এরকম। তারপরে আম্মুকে মাঝে মাঝে আম্মু বলে, আমাদের কমপ্লেন করে, কে একটা কেউ এসে চেপে ধরে, মেরে ফেলার চেষ্টা করে, গলা টলা চেপে ধরে। আম্মু অনেক শক্তি খাটায় কিন্তু উঠতে পারে না, চেহারা দেখতে পারে না, কিন্তু একটা পশমালা মানে গায়ে অনেক পশম, কালো পশম ভরা একটা কেউ আম্মুর গায়ের উপরে উঠে আম্মুকে চেপে ধরে। অনেক শক্তি খাটাও ছাড়তে পারে না, যদি পাশে কেউ থাকে টাচ লাগে তখন ছাড়ে, অথবা দোয়াটাও পড়লে কিছুক্ষণ পরে ছেড়ে দেয়। এবং আপনি যে বলছিলেন মাঝখানে আমাকে যে পায়ে পায়ে ধরে টেনে নেওয়ার ঘটনাটা, এবং পায়ের এটা হচ্ছে আপনার ঈদের কয়দিন আগে কাহিনী, আমি তো ডিএইচএস এ থাকি, আমার কাজের কারণে আমার বাসা আছে, তো আম্মু আর আমার ছোট ভাই বাসায় একা থাকে। তো আম্মু আর ছোট ভাই ওর রুমে ঘুমায় আছে, আম্মু দেখতেছে বাথরুমের কাছে কেউ দাঁড়ায় আছে। হঠাৎ আম্মুর কাছে আসছে, এসে আম্মুর পা ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছে। এই সময় আমার আম্মু চিল্লায় ওঠে, কি আমার ছোট ভাইকে ডেকে, কি আদনান আমাকে ধরো ধরো, আমাকে নিয়ে যাচ্ছে। দেন আমার ছোট ভাই উঠে আমার আম্মুকে ধরে পা বাঁধে, যখন পা বাঁধে শোয়ার চেষ্টা করে তখন আবার টান দেয়। তখন আমার ছোট ভাইয়ের সাথে ও অনেকক্ষণ ধরে আম্মুকে টানে, আর ওই সাইড থেকে একটা ফোর্স আম্মুকে টানতে থাকে। কিছুক্ষণ পরে একাকে ছেড়ে দেয়, দেন আবার আম্মু আর ছোট ভাই শুয়ে পড়ে। কিন্তু অনেকক্ষণ আমার ছোট ভাই ওর সাথে টানাটানি করছে আম্মুর পা। মানে এখানে সবচেয়ে উদ্ভট যে ব্যাপারটা সেটা হতো যে সাধারণত আপনার আম্মু যদি মনে হতো যে কেউ তাকে পা ধরে টানছে, সেটা একটা ব্যাপার হতো, কিন্তু আপনার ছোট ভাইও আপনি বলছেন যে সেটা দেখেছে এবং তার সামনে এই ঘটনাটা ঘটেছে। ওকে। ইভেন আম্মু বেডরুমে শুয়ে থাকলে একদিন বলতেছে কি কেউ আম্মুর পাশে এসে চিল্লাচ্ছে জোরে জোরে, আমি কিন্তু চলে যাচ্ছি, আমি কিন্তু চলে যাচ্ছি। কিন্তু আম্মু তাকে দেখে কেউ নাই, আম্মু বলছে কে চলে যাচ্ছে, কেউ তো চলে যাওয়ার নাই, পাশে বসে চিল্লাচ্ছে অনেক জোরে জোরে, চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের বাসায় তো আরো অনেক ফ্ল্যাটে অনেকে আছেন, তাদের সাথেও কি এরকম ইনসিডেন্ট ঘটে? মানে ওই জায়গাটাতেই কি এরকম ঘটনা ঘটে নাকি শুধু আপনাদের বাসায় হয়? অনেক কাহিনী মনে করেন দারোয়ানরা কমপ্লেন করে, পাশের ফ্ল্যাটে যেমন আমার ওয়াইফের বাসা ছিল পাশের ফ্ল্যাটে, উনি এখানে আছেন, আমি একটু আপনার নামটা বলবেন, একটু আপনার কথা শুনতে চাই। আমি জেরিন, আর আমি একদিন রাত্রে ঘুমিয়েছিলাম আমার রুমে, তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, এন্ড সেই টাইমে আমি দেখতে পারি একটা সাদা কাপড় পরা একটা লোক একদম আমার সামনে দাঁড়ানো, এন্ড সেই সময় আমার বোবা জিন ধরছিল আমাকে সেই টাইমে, এন্ড আমি মুভ করতে পারতেছিলাম না, আমি অনেক জোরে চিল্লাচ্ছিলাম, বাট স্টিল আমি মুভ করতে পারতেছিলাম না। দেন আমি চোখ বন্ধ করে দোয়া কালাম পড়া স্টার্ট করি, এন্ড হঠাৎ করে যখন চোখ খুলি দেন দেখি ওই লোকটা আর নাই। আচ্ছা জেরিন, আপনি এখন তো নতুন একটা বাসায় উঠেছেন, সেই বাসায় কি এই ধরনের কোনো প্রবলেম হয়? না, সেই বাসায় না, আমি আমার আম্মুর বাসায় যখন ছিলাম, মানে ওই একই জায়গায় পাশাপাশি ফ্ল্যাটে? না না না, আর ডিওইচএস। আচ্ছা, ওকে। আমার আম্মুর বাসায় যখন ছিলাম সেই টাইমে আমার রুমে আমার সাথে অনেক ইনসিডেন্টস ঘটতো, যেমন আমার রুমে একদম ফুল স্পিডে এসি ছাড়া আমি ঠান্ডা পানি একদম ফ্রিজ থেকে এনে রাখলাম, 5 মিনিটের মধ্যে ঠান্ডা পানি একদম গরম হয়ে গেল। এটা আপনার রুমে হতো? জি, এন্ড আমার রুমে একদম অস্থির অস্থির লাগতো, একদম মনে হতো কিছু মুভ করতেছে অনেক তাড়াতাড়ি। এন্ড আমি একদিন ওয়েবক্যামে আমার একটা ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছিলাম, এন্ড আমার ফ্রেন্ডও সেম থিং দেখলো,
আচ্ছা, ও পাশ থেকে উনি ঠিক আপনি যা দেখছেন তাই দেখলো? হ্যাঁ, যে আমার রুমের মধ্যে হঠাৎ করে কেউ মুভ করতেছে অনেক ফাস্ট, এন্ড আমার রুম 12টার পর থেকে আস্তে আস্তে গরম হতে থাকলো। এটা কি এখনো হয়? মানে এখনো যদি ওই বাসায় থাকতে যান? আমার হাজবেন্ড একদিন আমার রুমে ছিল, এন্ড ও একদম ঘুমালে আর কিছু টের পায় না। বাট আমি একদিন ওই দিন রুম থেকে উঠে গেছি, এন্ড এসে দেখে ওর সাথে সাথে উঠে পড়ছে। আমি যার সাথে সাথে আর কি ঘুম থেকে উঠে পড়ছে। আমি অনেক শকড হয়ে যাই, ওকে জিজ্ঞেস করি কি হয়েছে, এন্ড ও বললো যে ও কিছু একটা দেখছে আমার রুমে। কি দেখেছিলেন আপনি? যে আমি মেনলি শুয়েছিলাম রুমে, যেমন ও বললো ঘুমাইলে কেউ না থাকলেও আমাকে কেউ টেনেও তুলতে পারে না। বাট হঠাৎ ও চলে যাওয়ার 2 মিনিট পরেই আমার ঘুম ভেঙে গেছে। আমি ওকে দেখি ওর রুমে ও নাই। অনেকক্ষণ মানে রুমটা কেমন লাগতেছে, মানে অস্থির অস্থির লাগছে রুমের মধ্যে, গরম লাগতেছে একদম, মানে জানলার পাশে। হঠাৎ আমি ওর বাথরুম থেকে বেরোইতে একটা ড্রেসিং রুম মতন আছে যেখানে আয়না টানা লাগানো, ওটা একটা মানে চাপা ইয়ের মতন, খাট থেকে একটু ডিস্টেন্স। আমি তাকাই দেখতেছি, মনে হচ্ছে আমাকে কেউ ওখানে বসে আমার দিকে ফলো করেছে, মানে তাকায় আছে, আপনাকে দেখছে। আমি তাড়াতাড়ি নার্ভাস হয়ে মানে বের হয়ে রুম থেকে চলে যাই, ওকে ডেকে নিয়ে আসি। ওই রুম সারা রাত ঘুমাইতে পারি নাই। দেন আপনার সকালবেলা উঠে আমি শুনছি, এটা জানি না, মুরব্বীরা বলে কি যেখানে খারাপ কিছু থাকে ওখানে কিন্তু কালো কাক থাকে, যে বড়। আচ্ছা, দাঁড় কাক। আমি যা দেখি ওর বারান্দায় একটা দাঁড় কাক বসে আছে। আচ্ছা, এরপরে ওর সাথে থাকা অবস্থায় এরকমও হয় কি, আগেও আমাকে কমপ্লেন করতো যখন ফোনে কথা বলতাম, কি ওর নাকি ঘুমায় থাকলে কি গা কাটে, খামচি দেয়। আচ্ছা, এটা কি পরে আবার পেতেন আপনি, মানে সকালবেলা উঠে? আমি এরকম একদিন টেস্ট করার জন্য যে আমি নিজেই করেন কিনা, হ্যাঁ, আমি এরকম একদিন সারা রাত জেগেছিলাম। পরে দেখি কি হঠাৎ করে আমি খেয়াল করে দেখি আমার হাত কাটা, পা কাটা। এবং আপনি একদম মানে সজাগ ছিলেন এবং আপনি জানেন যে আপনি নিজে করেন? হ্যাঁ, আমি নিজে করিনি। ইভেন ও যখন বলতো তখন আমি বিশ্বাস করতাম না, বাট ওর সাথে থাকার পর থেকে এটা ইদানিং আমার সাথেও হয়। যেমন আমি রাত্রে ঘুমাই থাকি, আমার কিন্তু নখ আমি কামড়াই, তো আমার নখ থাকে না কখনোই, তো চুল কাইলেও কোনো দাগ পড়ার কোনো চান্স না, একদমই না। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি সবসময় বেশিরভাগ টাইম আমার গা কাটা, নখের দাগ 2-3টা থাকে। ইভেন গতকালকে ঘুম থেকে উঠছে, তখনও আমি এতদিন খুলনায় ছিলাম, আমি কিছু হয় নাই। আমি খুলনা থেকে আসছি আপনার পরশুদিন, এসে ঘুমেছি, কালকে সকালবেলা উঠে দেখি আমার সেই কাটার দাগ আছে, আবার আসছে ফিরে। মানে তারপরে আপনাদের দুজনের সাথে। আচ্ছা, আপনার বাসায় তো হয়, আপনি যখন নতুন বাসায় গেলেন আপনার হাজবেন্ডের সাথে থাকতে, আই মিন উত্তরার বাসায়, সেইখানে গিয়ে কোনো প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, আমি ঈদের আগে কয়েকদিন আগে গেলাম বাসায়, এন্ড আমি হঠাৎ মানে ও সাদমান মানে আমার হাজবেন্ড ঘুমাই পড়ছিল, তখন আমি জেগেছিলাম। হঠাৎ করে সাউন্ড শুনতে পারলাম দরজার মধ্যে বাইরে, আর কেউ নাই বাসায়, 2টা সার্ভেন্ট ছাড়া। 2টা সার্ভেন্ট সে সময় ঘুমাইছিল, এন্ড এরকম সাউন্ড হওয়ার কথা না। তারপরে আমি ডেকে তুললাম ওকে তাড়াতাড়ি। পরে ও জাস্ট আমার ভয়টা কমানোর জন্য বলল যে না, কিছু না। বাট সকালে উঠে পরে বলল যে না, এরকম আমিও শুনছিলাম সাউন্ড। আবার তারপরে এসির মধ্যে কে জানি ধাক্কা দেয়, তারপরে গ্রিল কাটার আওয়াজ পাই। মেনলি এটা হয় উত্তরায়, আমরা শিফট করছে এখন ডিওএইচএস এ, আর আম্মুরাও ছিল উত্তরায়, তারাও এখন ডিওএইচএস এ শিফট করছে। বাট উত্তরায় আমার মানে আম্মু থাকে আর আমরা থাকি মাঝে মাঝে, যে মানে মেনলি কাহিনীগুলো কিন্তু উত্তরের বাসায় হয়, এবং ডিওএইচএস এ অতটা ঝামেলা হয় না, ওদের বাসায় যেটা ওরা আম্মুর বাসা। এখন পরে এই 1 বছর রিসেন্টলি থাকে লেকের পাশে, ওইটা একটু ঝামেলা হয়। বাট এখন আমরা নতুন যে বাসায় আছি এখানে কোনো প্রবলেম নাই, এখানে কোনো প্রবলেম নাই। উত্তরের বাসায় যাওয়ার সাথে সাথে এই কাহিনীগুলো শুরু হয়। অলরাইট, ওকে, আমরা